ডিয়ার এসএসসি জিডি ওয়ারিয়র, তোমাদেরকে আবার আমাদের প্র্যাকটিস সেট 10-এ স্বাগতম। ম্যাথের একটু লিখাটা চেঞ্জেস দেখতে পাচ্ছ। যেখানে ছিল আমাদের 500 প্লাস পিআইকিউ, সেখানে রয়েছে 1000 প্লাস পিআইকিউ। আর দেখতে পাচ্ছ যে টার্গেট আমাদের ম্যাথে কত, 40-এ 40। আমাদের একটাই উদ্দেশ্য যে তোমাদেরকে ম্যাথে 40-এ 40 যে করে হোক নিয়ে দিতে হবে। রিজনিং তোমাদের সোয়েব স্যার সকাল যে 8:45-এ ক্লাসটা হয় তারও প্র্যাকটিস সেট চলছে, এবং সেখানে আশা করি তোমরা নিজের পারফরমেন্স ঠিকঠাকভাবে দিচ্ছ। প্র্যাকটিস সেট ম্যাথ এবং রিজনিংয়ের আমাদের চ্যানেলে চলছে। আমরা প্রথমেই তোমাদের কি করিয়ে দিয়েছি, কমপ্লিট বেসিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি। এবার চলছে আমাদের প্র্যাকটিস সেট। কারণ তোমরা যদি শুধু টার্গেট তোমাদের এটা নয় যে ম্যাথে 40-এ 40 নিয়ে আসা বা একটা ভালো মার্ক নিয়ে আসা, বা এসএসসি জিডিতে তোমাদের এটা টার্গেট নয় যে 40-এ 40 নিয়ে আসা। টার্গেট হচ্ছে আমাদের যে তোমরা কিভাবে 40-এ 40 নিয়ে আসবে এবং তোমাদেরকে কিভাবে 40-এ 40 তুলে দিতে হয়, সেটা হচ্ছে আমাদের টার্গেট। কারণ তোমরা 40-এ 40 নিয়ে আসলে আমাদের নাম হবে। যদি তোমরা 40-এ 40 নিয়ে এসে কাউকে বলো যে আমি ওই জায়গা থেকে পড়ে আমি 40-এ 40 নিয়েছি, তাহলে সেটা আমাদের লাভ হবে, আমাদের নাম হবে। সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে যে ম্যাথ এবং রিজনিংয়ে 40-এ 40 নিয়ে দেওয়া। আর সেই জন্য পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার আমরা ইউটিউব চ্যানেলে কনসেপ্ট ক্লাস এসএসসি জিডির পুরো ফ্রিতে একেবারে কনসেপ্ট ক্লাস করিয়েছি তোমাদেরকে। আর এই ইউনিফর্ম ব্যাজে প্র্যাকটিস সেটে আমরা তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত টপ 1000 অর্থাৎ 1000 পিআইকিউ একেবারে পরীক্ষার প্যাটার্নে, পরীক্ষার হুবাহু প্যাটার্নে তোমাদেরকে করাবো। এবং পরীক্ষাতে তোমার শিফটে যেই অঙ্ক জয়টা থাকবে, যেই চ্যাপ্টার থাকে, সেই হিসাবে আমরা করিয়ে যাব, যেন তোমাদের পরীক্ষা হলে গিয়ে এইটা না মনে হয় প্রশ্ন দেখে যে কোশ্চিনের সলিউশন কিভাবে হবে। এমনভাবে প্র্যাকটিস করব পরীক্ষার প্যাটার্নে যেন পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন দেখে না তোমাদেরকে ভাবতে হয় যে সলিউশন কীভাবে হবে। প্রশ্ন দেখবে, একবার পড়বে, সলিউশন তোমার ট্রিক্স মনে চলে আসবে যে কীভাবে করতে হবে। এইভাবে আমরা প্র্যাকটিস সেট নিয়ে চলবো। আর প্র্যাকটিস সেটের কারণই হচ্ছে এটা যে আমাদেরকে পরীক্ষা হলে যেন সেই প্রবলেমটা ফেস না করতে হয়। তাহলে চলো, তোমাদের সামনে আজকের সেটের প্রথম প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সময় থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক করে। একটা প্রশ্নের যদি সঠিক অ্যান্সার দিতে পারো স্যার, তাহলে 2 মার্ক করে অ্যাড করে নেবে, আর একটা ভুল হতে গেলে 1 মার্ক মাইনাস করে দিবে। তাহলে প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ে তোমরা প্রত্যেকে অ্যান্সার করো। এবারে টার্গেট ম্যাথ এবং রিজনিংয়ে 40-এ 40 অর্থাৎ 80 মার্ক, টোটাল 80 মার্কের মধ্যে আমাদেরকে মিনিমাম হলেও 70-এর উপরে অ্যাচিভ করতে হবে। কারণ আমাদের কাট অফ তুমি দেখতে পাচ্ছ কত বেড়েছে, 113। ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টের কাট অফ হচ্ছে 113। তার মানে তুমি বুঝে নাও যে কত লেভেলের পড়তে হবে। আর আমরা সেইভাবেই তোমাদের সিলেবাসটাকে ডিজাইন করেছি যে কোনটার পরে কোনটা পড়াতে গেলে কি করতে হবে, মানে ভালো নম্বর আসবে, এবং প্র্যাকটিস সেটে আমরা তোমাদেরকে সুইচ করেছি। চলো, প্রথম প্রশ্ন কি বলছে, একটি নতুন গাড়ির দাম 12,80,000 টাকা। আচ্ছা, একটা নতুন গাড়ি রয়েছে যার দাম কত স্যার আমার, 12,80,000 টাকা প্রথম বছরে। আচ্ছা, প্রথম বছরে এর দাম হচ্ছে কত, অর্থাৎ বছরের শুরুতে একটা গাড়ি তুমি কিনতে যাচ্ছ যার দাম হচ্ছে 12,80,000 টাকা। এবার কি বলছে, এর মান 25% কমে যায়, অর্থাৎ এর মান এবার কি হচ্ছে 25% কমে যাচ্ছে। 25% কথার অর্থ কি, যারা কনসেপ্ট ক্লাস দেখেছো তারা বলতে পারবে 25% মানে কি লিখতে পারবো আমরা, 1/4, অর্থাৎ 25/100। পার্সেন্টেজ মানে কি, 100 দ্বারা ভাগ কাটাকাটি করতে গেলে 1/4 দেবে। এবার কি বলেছে, প্রথম বছর শেষে এর মূল্য কি হবে। এবার বলেছে প্রথম বছর শেষে এটার মূল্যটা কত হবে। প্রথম বছরের শুরুতে যখন গাড়িটা কিনতে যাচ্ছ কত টাকা লাগছে, 12,80,000 টাকা, কিন্তু দামটা কমে গেছে কত, 25%। তাহলে প্রথম বছরের শেষে কত টাকা দাম হবে। তার মানে দেখো 25% মানে কি পেয়েছি স্যার, 1/4। তার মানে যে প্রথম বছরের শুরুতে যদি 4 টাকা গাড়িটার দাম হয়, তাহলে দাম কমেছে কত প্রথম বছরের শেষে, 4 টাকাই কমেছে 1 টাকা। তার মানে প্রথম বছরের শেষে দাম কত হয়ে যাবে, 1 টাকা কমে গিয়েছে, মানে 4 থেকে 1 বাদ 3 টাকা। অর্থাৎ শুরুতে দাম কত 4, শেষে দাম কত 3, আর শুরুর দাম বলেছে আমাকে 12,80,000 টাকা। তার মানে 4-এর মানটা কত হয়ে যাবে, 12,80,000। 1-এর মান কত হয়ে যাবে,
12,80,000 বাই 4। তাহলে কি বলেছে বছরের শেষে, প্রথম বছরের শেষে কত পেয়েছি 3, তাহলে এই 3-এর মানটা কত হয়ে যাবে স্যার 12,80 1 2 3 বাই 4 ইন্টু 3। কাটাকাটি করো, 3 4 12, 4 2 8, 4টা 0 1 2 3 4, তাহলে গুণ করে দাও, 3 2 6, 3 3 9 আর 4টা 0 বসিয়ে দাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,60,000 টাকা হয়ে যাবে কি প্রথম বছর শেষে গাড়িটার দাম। কত দাগের অ্যান্সার? আমার ডি দাগের অ্যান্সার রয়েছে 9,60,000। যাদের ডি দাগের অ্যান্সার হয়েছে তারা 2 মার্ক অ্যাড করে নেবে, যারা ভুল করেছো অ্যান্সার তারা কিন্তু 1 মাইনাস করে দেবে। আশা করি তোমরা প্রত্যেকেই ঠিক করেছো, কারণ এটা একেবারে সহজ কোশ্চিন ছিল, কিছুই ছিল না অঙ্কে। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করেছে, যারা এর আগের বছর পরীক্ষা দিয়েছিলে তাদের শিফটে কিন্তু এসেছিল এই অঙ্কটা। তাহলে দেখতে পাচ্ছ যে তোমার পরীক্ষার ওয়েটেজ কত। চলো কি বলছে প্রশ্ন 2 নম্বর, 125 মিটার, 118 মিটার মিটার 88 মিটারের চতুর্থ সমানুপাতটা নির্ণয় করো। আচ্ছা 3টা একক দিয়ে দিয়েছে, কত 125 মিটার। আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে প্রত্যেকটার একক কিসে রয়েছে? মিটারে। তার মানে আমাকে আর কিছু করার দরকার নেই। যদি কোনটা মিটারে থাকতো কোনটা সেমিতে থাকতো তাহলে কি করতে হতো? প্রত্যেকটা এককে আমাকে এককে কি করতে হতো? একই এককে পরিণত করতে হতো। হয় সেমিটাকে মিটারে করতে হতো, নাহলে মিটারটাকে সেমিতে। যেহেতু এখানে প্রত্যেকটার শেষে কি রয়েছে? মিটার, তার মানে আমার কিছু করার দরকার নেই। 125 মিটার, 118 মিটার আর রয়েছে 88 মিটারের চতুর্থ সমানুপাতি। আমি কি বলেছিলাম অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারে? চতুর্থ সমানুপাতি বের করতে গেলে ডিরেক্টলি তোমরা কি করে দিবে? শেষের দুটো সংখ্যার গুণফল 1 1 8 ইন্টু 88 বাই হয়ে যাবে কত? প্রথম সংখ্যাটা 125। এটা কিভাবে স্যার? চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ পদটা, তার মানে এখানে কি চতুর্থ পদ, আর একটা 4 নম্বর পদ রয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে এটাকে অনুপাতের আকারে কিভাবে লিখতে পাওয়া যাবে? দেখো সিরিয়ালি যেভাবে দিয়েছে সেভাবে লিখো। তাহলে প্রথমটাতে অনুপাত বসে দাও, মাঝখানে সমানুপাত, এখানে অনুপাত। 4 নম্বর পদটা জানি না, তাহলে x এর মান যখনই বের করবে এই দুটো পদের গুণফল নিচে হয়ে যাবে এটা। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে তোমাদের ডেসিমেলে আসবে। কি অ্যান্সার হবে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, আমি কিন্তু কমেন্ট পড়বো এবং যার অ্যান্সার ঠিক হবে তাদেরকে আমি রাইট দেব। চলো 3 নম্বর কোশ্চিন কি বলছে স্যার? চলো তোমরা পড়ো তো দেখি আগে কোশ্চিনটা। দেখো কি বলছে, 3টি সংখ্যার যোগফল 135। তাহলে 3টা সংখ্যা রয়েছে যাদের যোগফল বলে দিয়েছে 135। একদিক থেকে পড়বো একদিক থেকে করব। তাহলে আমি ধরে নিলাম একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি। তাহলে 3টি সংখ্যার যোগফল কি বলেছে আমাকে? 135। তাহলে 3টা সংখ্যাকে যোগ করে দিলাম, যার যোগফলটা 135 বলেছে। এবার কি বলছে, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5 হয়, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় সংখ্যার যে অনুপাতটা হবে সেটা হবে 4:5। তাহলে প্রথম সংখ্যা কি? এ, দ্বিতীয় সংখ্যা কি? বি। তাহলে এদের অনুপাতটা কত বলে দিয়েছে আমাকে? 4:5। এবার দেখো তারপরে লাইনে কি বলছে, দ্বিতীয় থেকে তৃতীয় সংখ্যাটির অনুপাত হচ্ছে কত? 5:6। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:6। তাহলে দ্বিতীয় সংখ্যা কি রয়েছে? বি, তৃতীয় সংখ্যা কি রয়েছে? সি। তাহলে দুটোর অনুপাত কত হয়ে যাবে? 5:6। তাহলে দেখো a:b পেয়ে গেলাম 4:5, b:c পেয়ে গেছি 5:6। তাহলে এখান থেকে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে a অনুপাত b অনুপাত c, অর্থাৎ 3টা সংখ্যার অনুপাত। তাহলে দেখো a অনুপাত b কি রয়েছে? 4:5। তাহলে a এর জায়গাতে 4 লিখে দিলাম, b এর জায়গাতে 5 ছিল, b এর জায়গাতে 5 লিখে দিলাম। এবার এখানে কি রয়েছে? b:c। তাহলে b:c কত রয়েছে? 5:6। b এর মান 5, তাহলে b এর নিচে 5 লিখো। c কত রয়েছে? 6, তার মানে এখানে 6। তার মানে দেখো এবার এটাকে কি করবে? 5-এর পরে কিছু নেই, ফাঁকা জায়গা, তার মানে এই 5টাকে এখানেই বসিয়ে দাও। বসিয়ে দিলাম। 5-এর এই পারে কিছু নেই, মানে 5টাকে এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলাম অনুপাত। এবার গুণ করে দাও। 4 আর 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। এবার আমরা অনুপাতের মান কি জানি? অনুপাত মানে হচ্ছে সর্বনিম্ন আকারে প্রকাশ করা। তার মানে দেখো তো কাটাকাটি যায় কি যায় না? 5 দ্বারা যদি কাটি আমি, 4 5-এ 20, 5 দ্বারা 5 5-এ 25, এগুলো অনুপাত হবে। আর 5 6-এ 30। তাহলে 4:5:6 হয়ে গেল কি আমার? 3টা সংখ্যার অনুপাত। এবার 3টা সংখ্যার যোগফল বলে দিয়েছে 135, আর 3টা সংখ্যার অনুপাত পেলাম এখানে কত? 4:5:6। অর্থাৎ
একটা সংখ্যা 4, একটা সংখ্যা 5, একটা সংখ্যা 6 এখান থেকে ধরে নিলাম। তার মানে 3টার যোগফল করো। 4 আর 5 কত 9 আর 9 আর 6 কত 15। তার মানে 3টা সংখ্যার যোগফল এখানে কত পাচ্ছি আমরা 15 আর এখানে কি বলে দিচ্ছে 135। তার মানে 15 মানটা কত হয়ে যাবে স্যার 135। তাহলে 1 এর মানটা কত হয়ে যাবে 135/15। কাটাকাটি করো 3 5 15, 5 দ্বারা 5 2 10, 5 7 35, 3 দ্বারা কাটলে 3 9 7 তার মানে 9। 1 এর মান কত পেলাম 9। এবার আমাকে প্রশ্নে কি বলেছে প্রথম সংখ্যাটি কত। তার মানে প্রথম সংখ্যা এখানে কত রয়েছে স্যার 4। এই 4 এর সঙ্গে আমরা কি গুণ করে দিব, এই যে 1 এর মান যেটা পাবো 9, 9 দ্বারা গুণ করে দিব 4 কে। তাহলে 4 ইনটু যদি 9 করি তাহলে কত হয়ে যাবে 36 অর্থাৎ 36। তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেল 36। এইভাবে যদি আমাকে বলতো দ্বিতীয় সংখ্যাটা কি হবে তাহলে কিভাবে বের করতে, দ্বিতীয় সংখ্যা কত ছিল 5, 5 এর সঙ্গে কি করে দিব এই 1 এর মানটা যোগ করে গুণ করে দিব 9, 5 9 কত হয়ে যাবে 5 9 45। এবার যদি বলতো তৃতীয় সংখ্যাটা কি হবে তাহলে 6 এর সঙ্গে কি করে দিতাম 1 এর মান 9টাকে গুণ করে দিতাম। এভাবে কিন্তু আমরা বের করব। চলো নেক্সট কোশ্চিন পড়ো। প্রশ্নে কিছুই ছিল না, একেবারে বেসিক প্রশ্ন ছিল। আশা করি তোমরা প্রত্যেকে করতে পেরেছো। আর এটুকু চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই যে 1000+ PIQ সিরিজের প্র্যাকটিস সেট চালাচ্ছি তোমাদের, এমনভাবে তোমরা যদি প্রথম থেকে লেগে থাকো এমনভাবে করতে 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 অঙ্কগুলো অভ্যস্ত হয়ে যাবে যে ঘুরে ফিরে তোমার মাইন্ডে এমন চলে আসবে যে তোমার মনে হবে যে একই টাইপের তো কোশ্চিন আসছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ থাকছে। এই জিনিসটা যেন তোমার পরীক্ষা হলে ফিল হয় এরকমভাবে করিয়ে দেব। আর এটা আমার দিক থেকে চ্যালেঞ্জ। চলো কি বলছে 4 নম্বর, একটি কঠিন অর্ধগোলার্ধের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল। অর্ধগোলার্ধ মানে কি, একটা গোল বল রয়েছে, বলটাকে আমি কেটে দিলাম, তাহলে বলটাকে কাটলে কি হয়ে যাবে এরকম, তার মানে এই তল। তাহলে বক্রতল অর্থাৎ বাঁকা তলের কি বলেছে আমাকে ক্ষেত্রফল বলেছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2772 সেমি স্কোয়ার। তাহলে আমরা অর্ধগোলকের অর্থাৎ সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা 4πr²। এটাই তো জানি আমরা সম্পূর্ণ গোলকের, যখন গোলকটা পূর্ণ থাকবে। কিন্তু আমাকে বলেছে অর্ধগোলকের, তাহলে অর্ধগোলকের কি জানি আমরা অর্ধগোলকের হয়ে যাবে 3πr²। কিভাবে হবে সেটা তোমাদেরকে কনসেপ্ট ক্লাসে বুঝিয়েছি যখন পরিমিতি চ্যাপ্টার করাচ্ছিলাম। তাহলে আমাদের সূত্র কি হয়ে গেল 3πr²। এটা কি হয়ে গেল আমার, এটা হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল। এবার এটার মানই বলে দিয়েছে আমাকে যে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল 2772। তার মানে এটা কি পেলাম বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এটার মানটা বলে দিয়েছে 2772 সেমি স্কোয়ার হলে এর আয়তন খুঁজো। তাহলে এর আমাকে আয়তন বের করতে বলেছে, তার মানে আয়তন বের করতে বলেছে এখান থেকে। তাহলে আমরা যদি আর এর মানটা এখান থেকে বের করতে পারি তাহলে আয়তনও বের করতে পারবো। তার মানে এখান থেকে তুমি আর এর মানটা বের করো। তাহলে দেখো 3 ইন্টু পায়ের মান কত 22/7 r² ইকুয়াল টু কত হয়ে যাবে 2772। তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাবে, এই সংখ্যাগুলো গিয়ে উপরে উল্টিয়ে যাবে। তাহলে 2 7 7 2, তাহলে 7টা চলে যাবে উপরে ইন্টু 7, আর বাকি উপরে যেগুলো ছিল সেগুলো চলে আসবে নিতে 3 ইন্টু 22 3 ইন্টু 22। তাহলে দেখো কাটাকাটি করো 3 3 দ্বারা যদি করি 3 9 27, 3 2 6 আর 3 4 12, এটা হয়ে গেল 3 4 12, 3 6 7, 3 9 27 হয়ে গেল। এবার দেখো 2 দ্বারা 11 2 22, কাটাকাটি করলে 4 2 8, 6 2 12, 2 2 4। তাহলে 4 আচ্ছা 11 দ্বারা যাবে আবার 4 11 44, 45 40, 2 আর 2 22, তাহলে 11 2 22। তাহলে আর স্কোয়ার সমান কত পেলাম 42 ইন্টু 7। তাহলে আর সমান কত হয়ে যাবে, এই স্কোয়ারটা যদি উঠাই তাহলে এটা কি হয়ে যাবে আমার রুট আন্ডার কত হয়ে যাবে 42 ইন্টু 7। আর রুট আন্ডার 42 ইন্টু 7কে আমরা কি লিখতে পারবো 42কে লিখতে পারবো 6 7 42, 6 ইন্টু 7 মানে 6 7 42 ইন্টু 7। তার মানে দেখো দুটো 7 রয়েছে, একটা বার হয়ে গেল, 7√6 হয়ে গেল আমার কি 7√6 হয়ে গেল আমাদের আর এর মান। তার মানে ব্যাসার্ধটা পেয়ে গেলাম আমরা, কি ব্যাসার্ধটা পেয়ে গেলাম 7√6, এটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি বের করতে বলেছে স্যার আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা জানি
অর্ধগোলকের আয়তনের ফর্মুলা জানি আমরা 2/3 পাই আর কিউব। সম্পূর্ণর কি হতো 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধের হয়ে গেল 2/3 পাই আর কিউব, তাহলে 2/3 ইন্টু পাই। আচ্ছা, পায়ের মানটা বসিয়ে দাও তুমি, 22/7 ইন্টু আর এর মান কত রয়েছে 7√6, তার মানে 7√6 এর কিউব হয়ে যাবে। তাহলে দেখো 2/3 ইন্টু 22/7 ইন্টু রুট 7√6 মানে কি হয়ে যাবে তোমার 7 ইন্টু 7√6। তাহলে এখানে যদি আমার স্কোয়ার থাকতো তার মানে এটাকে কি লিখতে পারবো 7√6 তার স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে 7√6, এটাই তো লিখতে পারবো। তাহলে দেখো এখানে দুটো √6 আর ইন্টু একটা √6, তাহলে এখানে পাওয়ারে 3 হয়ে যাবে। তাহলে এটাকে ভেঙে লিখলাম 2/3 22/7 ইন্টু 7 স্কোয়ার কত হয়ে যাবে 49 আর 6 এর স্কোয়ার কত হয়ে যাবে 6, তাহলে 49কে 6 দ্বারা যদি গুণ করি 49 ইন্টু 6, তাহলে হয়ে গেল 6 9 54, 4 হাতে হলো 5, 5 4 6 24 আর 5 29, তাহলে 294, তাহলে 294 হয়ে গেল এখানে ইন্টু 7√6। তাহলে কাটাকাটি করো, এখান থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। 3 দ্বারা যদি কাটো এখানে 3 9 27, 3 9 27 আর এখানে কত হয়ে যাবে 3 9 27 হয়ে গেল, তার মানে 27 8, তাহলে 3 4 7 3 7 21 3 8 24 8 হয়ে গেল। তাহলে হয়ে গেল কত 2 ইন্টু 22/7 ইন্টু 38 ইন্টু 7√6, এই 7 কেটে যাবে, থাকলো 2 ইন্টু 22 ইন্টু 38 ইন্টু √6। এটাকে ক্যালকুলেশন করবে, কত অ্যান্সার হবে দেখে নেবে তোমরা কি রয়েছে আমার। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করবে, করে তোমরা অ্যান্সার করবে আমাকে, প্রত্যেকে তোমরা এটা অ্যান্সার করবে। চলো নেক্সট কোশ্চিন। তাহলে এভাবে আমাদের ফর্মুলা কি ছিল 3 পাই আর স্কোয়ার হয়ে গেল আমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর এটা কি হয়ে গেল আমার এখান থেকে আরটা পেয়ে গেলাম। আর যখনই পেয়ে গেলাম তাহলে আয়তনের যে সূত্রটা রয়েছে অর্ধগোলকের 2/3 পাই আর কিউব, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিব, মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করে নেব। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে কত আসছে অ্যান্সার, দিয়ে তোমরা আমাকে অ্যান্সারে লিখবে। আচ্ছা, আর একবার পড়ে নি কোশ্চেনটা কি বলছে, একটি কঠিন অর্ধগোলার্ধের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল এত হলে আয়তন খুঁজুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে মানটা বের করে আমাকে বলবে। তাহলে কি রয়েছিল আমার 3 পাই আর স্কোয়ার, তার মানে 3 পাই আর স্কোয়ার এটা বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল, এটা সমান এটা। তাহলে 3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 আর স্কোয়ার ঠিক আছে। তাহলে আর স্কোয়ার সমান কত হবে 7/3 ইন্টু 22, 3 9 27 আর 3 2 6 3, আচ্ছা 3 2 6 12, 3 4 12 ঠিক আছে। তাহলে হয়ে গেল সেটা। তাহলে 11 2 22, 2 দ্বারা কাটলে 4 2 8, 6 2 12, 2 2 4, আচ্ছা 11 দিয়ে 4 এখন 44, 11 2 22 ঠিক আছে। 42কে 7 দ্বারা গুণ, তার মানে 6 7 42, 7 ইন্টু 7 একটা 7 বেড়ে গেল। সব কিছু ঠিক আছে, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে নিবে। চলো চলো নেক্সট প্রশ্ন করো, তাড়াতাড়ি করে অ্যান্সার করো। পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা করো, তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে। চলো অ্যান্সার করো, তাড়াতাড়ি করে প্রত্যেককে অ্যান্সার করো। চলো তাহলে নেক্সট প্রশ্ন কি বলছে আমাদের, যে এ একটি কাজ 15 দিনে, এ কি বলছে এ একটি কাজ 15 দিনে করতে পারে এবং বি একই কাজ 25 দিনে করে। তাহলে এ একজন ব্যক্তি রয়েছে, এ একটা কাজ কত দিনে, একেবারে বেসিক অঙ্ক, আশা করি তোমরা করতে পেরেছো। বি একটি কাজ 25 দিনে, এমন করে দিব আর 20টা দিন পর, আর মাত্র 10টা 20টাও না 10টা সেট পরে তোমাদেরকে এমন করে দিব যে আমি করার আগে তোমরা ঘোড়ার মতো দৌড়বে, আমি করার আগে তোমরা অ্যান্সার করে দিবে, এরকম তৈরি করে দেবো তোমাদেরকে। তাহলে দেখো এ কত 15 দিনে করতে পারছে এবং একই কাজ বি 25 দিনে করতে পারছে। এখান থেকে কী বের করবো স্যার আমরা, টোটাল ওয়ার্ক অর্থাৎ মোট কাজ কীভাবে বের করবো, 15 আর 25-এর লসাগু কত হয়ে যাবে 5 দ্বারা 3 5 15, 5 5 25, তাহলে কত হয়ে যাবে স্যার লসাগুটা 3 5 15 আর
5 15 75, তাহলে 75। তাহলে মোট কাজ বা টোটাল ওয়ার্ক কত হয়ে গেল স্যার? টোটাল ওয়ার্ক হয়ে গেল আমার 75 ইউনিটস। তাহলে 75 অর্থাৎ 75 ইউনিট। তাহলে 15 দিনে করছে 75 ইউনিট কাজ, তার মানে তুমি ধরে নাও যে তুমি 15 দিনে করছো 75 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করে করেছো? একদিনে 15 দ্বারা ভাগ করে দাও, তার মানে 5 ইউনিট করে, 5 ইউনিট করে প্রত্যেক দিন করেছো, তবেই তো 15 দিনে 75 ইউনিট কাজ করতে পারবে। বি অর্থাৎ আমি 25 দিনে করেছি 75 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করে করেছি? 25 দ্বারা ভাগ করে দেবো, তার মানে 3 25 75, তার মানে একদিনে 3 ইউনিট করে কাজ করেছি, তবেই তো আমি 25 দিনে 75 ইউনিট কাজ করতে পারবো। তাহলে দেখো তুমি করছো একদিনে 5 ইউনিট কাজ, আমি করছি একদিনে 3 ইউনিট কাজ, তাহলে তুমি আর আমি যদি একসঙ্গে করি তাহলে একদিনে কত কাজ করতে পারবো? 5 আর 3 8 ইউনিট কাজ। তাহলে একদিনে তুমি আর আমি যদি কাজ করি তাহলে করতে পারবো 8 ইউনিট কাজ। তাহলে করতে হবে কত ইউনিট কাজ? 75 ইউনিট। তাহলে 75 বাই কত হয়ে যাবে? 8। তাহলে ভাগ করে দাও 75, 8 9 72, তাহলে নেমে গেল 3, তাহলে 9 পূর্ণ 3 এর 8 দিন হয়ে যাবে কি আমার অ্যান্সার। তাহলে তুমি আর আমি মিলে যদি কাজটা একসঙ্গে করি তাহলে কত দিনে কমপ্লিট হয়ে যাবে? 9 পূর্ণ 3 এর 8 দিনে। তাহলে কত নম্বর অ্যান্সারে রয়েছে? 9 পূর্ণ 3 এর 8, বি দাগের অ্যান্সার 9 পূর্ণ 3 এর 8। চলো নেক্সট কোশ্চেন। কিছুই ছিল না, একবারে সময় এবং কার্যের বেসিক অঙ্ক ছিল এটা। আমি যখন তোমাদেরকে চ্যাপ্টারে বুঝিয়েছিলাম তখন এই অঙ্ক দিয়ে, এগুলো এই টাইপ দিয়ে আমি শুরু করেছিলাম। তার মানে যারা কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছো তারা তো বাঘের মতো হয়ে আছো, এই অঙ্ক তো আশা করি করে দেওয়ার আমার প্রয়োজন ছিল না। কি বলছে নেক্সট প্রশ্ন? একটি ট্রেনে যাত্রী সংখ্যা গত বছরের তুলনায় 1,25,408 জন থেকে বেড়ে এবছর 1,41,050 জন হয়েছে। অর্থাৎ একটা ট্রেনে যাত্রীর সংখ্যা, অর্থাৎ এক বছর আগে যতজন যাত্রী যাচ্ছিল সেটা থেকে বেড়ে আর একটা পরিমাণ হয়েছে। তাহলে বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তার মানে এখন কত হয়েছে আমার? এখন হয়েছে বলছে যে 1,41,000 কত? 1,41,050 জন হয়েছে। এখন এটা বেড়ে হয়েছে, এটা আর আগে ছিল কত আমার? আগে ছিল 1,35,000 কত আমার? 400 কত আমার? 408 জন। তার মানে 400 কত জন আমার? 408 জন ছিল। 1,35,408 জন থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে কত আমার? 1,41,050 জন। তাহলে কতজন বৃদ্ধি পেয়েছে? তার মানে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দাও। 10 থেকে 8 বাদ 2, 5 থেকে 1 বাদ 4, 10 থেকে 4 বাদ 6, 11 থেকে 6 বাদ 5, তাহলে হয়ে গেল কত? 5,642 জন। কতজন বৃদ্ধি পেয়েছে? 5,642। তাহলে 5,000 শতকরা বের করতে বলেছে, তাহলে 5,642 জন বৃদ্ধি পেয়েছে। কত থেকে বৃদ্ধি পেয়েছে আমার? দেখো এত থেকে, মানে আগে যেটা ছিল সেটা থেকে বৃদ্ধি পেয়ে আমার এতটি বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে ছিল কত? 1,35,408 জন। তাহলে শতকরা বলেছে, তাহলে শতকরা করে দিব 100 দ্বারা গুণ, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? তোমরা ক্যালকুলেট করে নেবে। দশমিকে অ্যান্সার আসবে, প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ দশমিকে রয়েছে। তোমরা করে প্রত্যেকেই অ্যান্সার জানাবে। এখনই করো, আমাকে অ্যান্সার করে এখনই করো। সেকেন্ড প্রশ্ন পড়ার আগে আমাকে অ্যান্সার করো। চলো, আশা করি তোমরা অ্যান্সার করতে পেরেছো। আমি প্রত্যেকের অ্যান্সার কিন্তু পড়বো। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে? একটি নির্বাচনে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে ছিলেন। তার মানে একটা নির্বাচন মানে কি স্যার? একটা নির্বাচন মানে হচ্ছে একটা ভোটে দুইজন প্রার্থী একে অপরের বিপরীত ছিলেন। ধরো তুমি ভোটে দাঁড়িয়েছো আর আমি ভোটে দাঁড়িয়েছি, তুমি আমার বিপক্ষে, আমি তোমার বিপক্ষে দাঁড়িয়েছি, তার মানে দুজনের বিরুদ্ধে রয়েছি। এবার কি বলছে? প্রত্যেকটা জিনিস অঙ্ক দেখে ভয় করলে হবে না, অঙ্ককে নিজের মধ্যে দিয়ে ভাবতে হবে। নিজের দৈনিক জীবনের মাধ্যমে দিয়ে যদি আমরা অঙ্কটাকে দেখতে যাই তাহলে অঙ্ক খুবই সহজ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি করে দেবো, এমনভাবে জিনিসগুলো বুঝে বুঝে বলবো। তোমরা আমার সঙ্গে লেগে থাকো, আমি তোমাদেরকে নেক্সট 10 দিনের মধ্যে যদি অঙ্কের প্রতি ভালোবাসা না জন্মে দিই তাহলে বলবে তখন তুমি। তাহলে দুজন প্রার্থী দাঁড়িয়েছি, তুমি আর আমি। এবার কি বলেছে? একজন প্রার্থী 44% ভোট পেয়েছেন এবং 7,488 ভোটে হেরেছেন, নির্বাচনে হেরেছেন। তার মানে তুমি ধরে নাও যে 44% ভোট পেয়েছো। কত পার্সেন্ট? 44% ভোট পেয়ে কত ভোটে হেরে গিয়েছো তুমি? 7,488। 7,488 ভোটে তুমি হেরে গেছো। তুমি 44% ভোট পেয়েছো, পাওয়ার পরেও তুমি কত ভোট পেয়ে হেরেছো?
7,488 ভোটের জন্য হেরেছো। তার মানে যে ভোটের জন্য হারবে সেটা কি? যে জিতেছে তার চাইতে তুমি কম পেয়েছো সেই ভোটটা। তুমি ধরো তোমার গ্রামে তুমি আর আমি দাঁড়ালাম ভোটে। এবার তুমি পেলে 10টা ভোট, আমি পেলাম 20টা ভোট। তাহলে কত ভোটে হারলে তুমি আমার চাইতে? 10টা ভোটে। সেটাই বলে দিয়েছে যে 44% ভোট পেয়ে তুমি এত ভোটে হেরেছো। তার মানে কত কম পেয়েছো যে জিতেছে আমার চাইতে তুমি কত কম পেয়েছো? 7,488। এবার তাহলে দেখো মোট ভোট কত স্যার? মোট ভোট 100%। যেহেতু পার্সেন্টেজে বলছে তাহলে আমরা ধরে নেব যে মোট ভোট 100%। আর 100% এর মধ্যে 44% তো তুমি পেয়েছো, পাওয়ার পরে হেরেছো। তার মানে আমি কত পেয়েছি? আমি যে জিতেছি কত পার্সেন্ট ভোট পেয়েছি? তার মানে অবশ্যই বাকি ভোটটি আমি পেয়েছি। বাকি ভোট কত হয়ে যাবে? 100 মাইনাস 44, যেহেতু 44 তুমি পেয়ে গিয়েছো। তার মানে 100 থেকে 44 বাদ দিয়ে দিলে হয়ে যাবে 56%। আর 56% ভোট পেয়ে আমি জিতেছি। আর 44% ভোট পেয়ে তুমি হেরেছো। আর 44% ভোট পেয়ে কত ভোটে হেরেছো? 7,488। তাহলে আমি যেটা পেয়েছি, জিতেছি 56% পেয়ে, আর তুমি হেরেছো 44। তাহলে কত পার্সেন্ট আমার চাইতে কম পেয়েছো স্যার? তুমি আমার চাইতে পেয়েছো কম। 56 থেকে 44 বাদ দিয়ে দাও, 12%। তাহলে 12% ভোট তুমি কি পেয়েছো? কম পেয়েছো আমার চাইতে, দিয়ে হেরেছো। এবার প্রশ্নে বলে দিয়েছে যে 7,488 ভোট কম পেয়ে হেরেছো। তার মানে এই 12% কম পাওয়াটাই তো তোমার 7,488 সমান হবে। তাহলে 12% এর মান কত হয়ে গেল? 7,488। একের মান হয়ে যাবে 7,488/12 ইন্টু আমাকে কি বের করতে বলেছে যে বিজয় কত ভোট পেয়েছেন। তাহলে বিজয় কত ভোট পাবে আমাকে বের করতে বলেছে। তাহলে বিজয় কত ভোট পেয়েছে, আমি কত পেয়েছি? 56%। তার মানে 56% এর মান বের করব। 7,488/12 ইন্টু 56, ক্যালকুলেশন করো। 2 দ্বারা যদি করি 6 2 12, 6 2 12, 2 দ্বারা যদি করি 3 2 6, 7 2 14, 4 2 8, 4 2 8, 2 দ্বারা 3, 2 দ্বারা 2 1 2, 8 2 16, 17 1, 7 2 14, 2 2 4, 3 দ্বারা 3 6 18, 3 2 6, 3 4 12। তাহলে 624 কে 56 দ্বারা গুণ করো। 624 কে 56 দ্বারা গুণ করলে 424 এ 4 হাতে থাকলো 2, 6 দুনা 12 আর 2 আচ্ছা 624 কে 56, 424 এ 4 হাতে থাকলো 2, 6 দুনা 12, 12 আর 2 14, 4 হাতে থাকলো 1, আর 6 6 36 আর 1 37 হয়ে গেল। 4 5 20, 0 হাতে থাকলো 2, 5 9 10, 2 12, 2 হাতে থাকলো 1, 5 6 30 আর 1 31। তাহলে গুণ করো, যোগ করে দাও। 4 4 7 2 9, 3 1 4 আর হয়ে গেল 3। তাহলে 34,944। তাহলে কত হয়ে যাবে স্যার আমার? 34,944। কত দাগে অ্যান্সার রয়েছে স্যার? মিলে নাও একবার। তার মানে আমি যে জিতেছি কত ভোট পেয়েছি? আমি পেয়েছি 34,944 রয়েছে একমাত্র কত দাগের? সি দাগের অ্যান্সার। আচ্ছা ডি দাগের অ্যান্সার 34,944 একেবারে ডি দাগের অ্যান্সার। তোমরা দেখে নাও। তাহলে কীভাবে বের করব বলে দিলাম। তুমি 44% ভোট পেয়ে তুমি হেরেছো কত? 7,488 ভোটের জন্য। নেক্সট অঙ্ক দেখো। তাহলে 100% ভোট, তার মানে 100% এর মধ্যে 44% তুমি পেয়ে গিয়েছো। তার মানে জিতেছি আমি। তাহলে কত পাবো? 100 থেকে 44 বাদ দিয়ে দিলাম, 56% আমি ভোট পেয়ে জিতেছি। আমি পেয়েছি 56, তুমি পেয়েছো 44%। তাহলে তুমি কত কম পেয়েছো আমার চাইতে? 56 বিয়োগ 44, 44%, 12% কম পেয়েছো। আর 12% ভোট কম পাওয়া মানে কি? তুমি যে ভোটে হেরেছো। তাহলে যে ভোট হেরেছো কত? 7,488। তার মানে 12% এর মানটা হয়ে যাবে 7,488। তাহলে একের মানটা কত হয়ে যাবে? আর জিতেছি আমি কততে? 56। তাহলে 56 এর মান কত হয়ে যাবে? যেটা অ্যান্সার সেটাই হয়ে যাবে কি বিজয় কত ভোট পেয়েছিল। চলো প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে আমাকে প্রশ্নে। নেক্সট প্রশ্ন, অশোক 60,000-এ একটি ল্যাপটপ কিনেছে। অশোকের জায়গাতে নিজেকে মনে করো। তাহলে তুমি একটা ল্যাপটপ কিনেছো কত টাকাতে স্যার? সিপি অর্থাৎ ক্রয় মূল্য। কিনেছো মানে কি? ক্রয় মূল্য তোমার কিনেছো তুমি কত টাকাতে? 60,000 টাকাতে। এবার কি বলছে? এবং 72,000-এ বিক্রি করেছো। 72,000-এ বিক্রি করেছেন। তাহলে 72,000-এ এসপিটা কত হয়ে যাবে আমার? তুমি বিক্রি করে দিয়েছো আবার 72,000-এ। কিনেছো 60-এ, বিক্রি করছো 72-এ, লাভ করছো না লস করছো? 60,000 টাকায় কিনে 72-এ বিক্রি করছো, তার মানে লাভ করছো। কত লাভ করছো? এসপি থেকে, এটা থেকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও। তাহলে কত পেয়ে যাবো আমি? 12,000 টাকা। তার মানে কত টাকা লাভে বিক্রি করেছো? 12,000 টাকা। তাহলে আমাকে কি বলছে? ল্যাপটপ বিক্রি করে কত শতাংশ লাভ হয়েছে। তারপর শতাংশ বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে? মোট লাভ। তাহলে মোট লাভ কত হয়েছে? 12,000 টাকা। কত টাকার জিনিস বিক্রি করে? অর্থাৎ তুমি যে টাকার ল্যাপটপটা কিনেছো সেই টাকার জিনিসটা বিক্রি করে। তাহলে কিনেছিলে 60,000-এ, মানে 60,000 টাকার জিনিস বিক্রি করে তুমি লাভ করেছো। শতকরা বের করতে বলেছে, মানে ইন্টু 100। 3টা শূন্য 3টা শূন্য গেল, একটা শূন্য একটা শূন্য, 6 2 2 12 আর 2 10 2
20%। তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে স্যার? 20%। কিছুই ছিল না অঙ্কে, একেবারে জলের মতো প্রশ্ন ছিল। চলো কি বলছে নেক্সট প্রশ্ন, যদি 7000, আচ্ছা কি বলছে, যদি 715 স্টার, আচ্ছা সংখ্যাটা কি বলেছে লিখো আগে। 715 মাঝখানে রয়েছে স্টার, 42324, 42324 রয়েছে। এবার কি বলেছে, সংখ্যাটি 3 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। এই যে এই সংখ্যাটা রয়েছে, এই স্টারের জায়গাতে কোনো একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা সম্পূর্ণরূপে 3 দ্বারা ভাগ যাবে। বিভাজ্য মানে কি 3 দ্বারা আমার ভাগ যাবে। তাহলে বলছে স্টারের জায়গায় বৃহত্তম পূর্ণ সংখ্যাটি খুঁজুন। তাহলে স্টারের জায়গায় সবচেয়ে বড় কোন সংখ্যাটা আমি বসাতে পারবো, বা কোন অঙ্কটা তুমি বসাতে পারবে। এই স্টারের জায়গাতে সবচেয়ে বড় তুমি কি বসাতে পারবে সেটা বের করতে বলছে। তাহলে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম যখন পড়িয়েছিলাম চ্যাপ্টারটা, তখন বলেছিলাম যে 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম, 4 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম, 9 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমি এক একটা পাই করে বলেছি। যারা রিভিশন ভালো করে করেছো তাদের মনে আছে। তাহলে ভাগ যাওয়ার নিয়মটা কি স্যার? 3 দ্বারা। 3 দ্বারা তখনই ভাগ যাবে যখন প্রত্যেকটা সংখ্যার যোগফল, এখানে প্রত্যেকটা অঙ্কের যোগফলটা যখন 3 দ্বারা ভাগ যাবে। তাহলে অঙ্কের যোগফল বের করো। 7 আর 1 8, 8 আর 5 13, 13 আর 4 17, 17 আর 2 19, 19 আর 3 কত হয়ে যাবে স্যার? 22, 22 আর 2 24, 24 আর 4 কত হয়ে যাবে স্যার আমার? 26। তার মানে 26। আর একবার দেখে নাও, 7 আর 1 8, 8 5 13, 13 আর 4 কত হয়ে গেল? 17, 17 আর 2 19, 19 আর 3 কত হয়ে গেল স্যার? 22, 22 আর 2 24 আর 4 26। তার মানে সংখ্যাটার যোগফল হয়ে গেল 26। তার মানে 26কে কি দ্বারা ভাগ দিতে হবে আমাকে? 3 দ্বারা। তাহলে দেখো স্টারের জায়গাতে কিন্তু একটা সংখ্যা আরও রয়েছে, এর জায়গাতে একটা অঙ্ক রয়েছে, কিন্তু এই অঙ্কটা তো আমরা যোগ করিনি, এই অঙ্কটাই আমাদেরকে বের করতে বলেছে। তার মানে 3 দ্বারা এই 26কে আগে সম্পূর্ণভাগে ভাগ যেতে হবে। তার মানে আমি যদি 26-এর সঙ্গে কত যোগ করলে 3 দ্বারা ভাগ যাবে? যদি আমি 26-এর সঙ্গে 1 যোগ করি, তার মানে যদি আমি এই স্টারের জায়গাতে 1 বসাই, তাহলে কি হয়ে যাবে? তাহলে এই 1টাকেও যোগ করতে হবে। 26 আর 1 27, 27 তো 3 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাবে, 3 9 27। কিন্তু বলেছে আমাকে সর্ববৃহত্তম সংখ্যা খুঁজতে, বের করতে বলেছে। তার মানে 1 তো ছোট হয়ে যাচ্ছে, তবে 1-এর পরে কি হবে? আমি যদি 1 না নিয়ে যদি 26-এর সঙ্গে স্টারের জায়গাতে আমি 3 বসাই, 2 বসাই, তাহলে কত হবে? 26 আর 2 28, 28 কিন্তু আমার ভাগ যায় না, তার মানে 2 নিতে পারবো না, 3 নাও। 26 আর 3 কত হয়ে যাবে? 29, 29 কি 3 দ্বারা ভাগ যায় না, তার মানে 3ও বাদ। 4 নাও, 26 আর 4 কত হয়ে যাবে? 30, তার মানে এখানে আমরা 4 নিতে পারবো। তাহলে 26 আর 4 হয়ে যাবে 30, 30 কিন্তু 3 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যায়। তারপরে আরও দেখো বড় নাও যায় কি যায় না। তার মানে 26, তার মানে স্টারের জায়গায় যদি 4 বাদে আর অন্য সংখ্যা কি নিতে পারবো? 5, 5 নিলে কত হয়ে যাবে? 26 আর 5 কত? 31, 31 কি 3 দ্বারা ভাগ যাবে না, তার মানে 5 নিতে পারবো না। 6 দেখো তো, 26 আর 6 কত হয়ে যাবে? 32, 32ও কিন্তু 3 দ্বারা ভাগ যাবে না, তার মানে 6 নিতে পারবো না। 7 দেখো, 7 নিলে কত হয়ে যাবে আমার? 34, 34ও কিন্তু যাবে না। এবার দেখো 8 যদি নিই, 8 আর 6 কত হয়ে যাবে? আচ্ছা 7, 7 যদি নিই তাহলে কত হয়ে যাবে? 33, তার মানে 7 নিলেও আমাদের যাবে। 26 আর 7 কত হয়ে যাবে? 26 আর 4 হয়ে গেল 30 আর 3 33, তার মানে যদি 7 নিই তাহলে 26 আর 7 33, 33 কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে। এবার দেখো 26-এর জায়গাতে 7 না নিয়ে যদি আমি স্টারের জায়গাতে 8 নিই তাহলে কত হয়ে যাবে? 34 হবে, 34 কিন্তু 3 দ্বারা ভাগ নয়। এবার যদি আমি কি করি, 8 না নিয়ে 9 নিই তাহলে কত হয়ে যাবে? 9 যদি নিই তাহলে 9 6 কত হয়ে যাবে? 15, তার মানে 35। 9 যদি নিই তাহলে 26 আর 9 কত হয়ে গেল? 9 6 15 5, তাহলে 1 2 আর 1 3, তার মানে 35। এই 35 কি 3 দ্বারা ভাগ যাবে না। তার মানে 9 এর উপরে তো আর আমি সংখ্যা নিতে পারবো না, 10 নিলে তো দুটো সংখ্যা হয়ে গেল, কিন্তু স্টারের জায়গাতে কি একটাই অঙ্ক বসবে, তার মানে আমি আর যেতে পারছি না। তার মানে 9 যখন নিচ্ছি আমার, তাহলে 9 নিচ্ছি তো 35 আসে, আর তার মানে ভাগ যাচ্ছে না 3 দ্বারা, তার মানে আমি 9 নিতে পারবো না। তার মানে 9 এর আগের সংখ্যাটা কি ছিল? 7। তার মানে সর্ববৃহত্তম সংখ্যা কি নিতে পারবো আমরা? 7। তাহলে আমাদের কি হবে? 26 আর 7 হয়ে যাবে কত? 26 আর 7 যদি গুণ করি তাহলে 33, আর 33 কিন্তু 3 দ্বারা সম্পূর্ণ ভাগ যাবে, 3 11 33। তার মানে স্টারের জায়গাতে কি হয়ে যাবে স্যার? 7। কত নম্বরে অ্যান্সার রয়েছে আমার? 7, 7 রয়েছে। আচ্ছা একটু মনে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে, আমি দেখছি। 7 1 5 4 2 3 2 4, 4 2 3 2 4, 7 1 5, তাই তো? 7 1 5,
7 আর 1 8, 8 আর 5 কত হয়ে গেল 13, 13 আর 4 17, 17 18 19, 19 20 21 22, 22 2 24, 24 আর 4 26, তাহলে 26 আছে। 26 এর সঙ্গে যদি 1 যোগ করি 27, তার মানে 27 এটা সম্পূর্ণভাবে 3 দ্বারা ভাগ যাবে। 4 যদি নিই তাহলে 26 আর 4 30 হয়ে যাবে, তার মানে 30 ও সম্পূর্ণভাবে 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 26 এর সঙ্গে যদি 7 নিই তাহলে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, তার মানে 33, তার মানে 33 ও তো আমার যাচ্ছে কি দ্বারা 3 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে। তার মানে 8 যদি নিই 34 হয়ে যায়, তার মানে 7 হয়ে যাবে স্যার আমার অ্যান্সার। 7 অ্যান্সার হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। 7 কত নম্বর অ্যান্সারে রয়েছে দেখে নাও, 7 রয়েছে আমার কত, ডি দাগের অ্যান্সার 7, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্যার 7। চলো নেক্সট কোশ্চিন, আজকের ক্লাসের শেষ অঙ্ক। চলো পড়ো দেখি। আচ্ছা চলো, তোমাদের যে এই অঙ্কটা রয়েছিল আগের অঙ্কটাতে, দেখো আর একবার দেখে নাও যে এখানে একটু আমি যোগ করতে ভুল করেছিলাম, মাথা একটু কাজ করছে না। চলো আর একবার বলে দিচ্ছি তোমাদেরকে, 7 আর 1 কত হলো 8, তাহলে আমি প্রত্যেকটা অঙ্কের যোগফল বের করব। তাহলে 7 আর 1 কত 8, 8 আর 5 কত হয়ে গেল 13, 13 আর তারপরে কি রয়েছে আমার 4, 13 আর 4 কত হয়ে গেল 17, 17 আর তারপরে কি রয়েছে 17 আর 2 কত 19, 19 আর 3 কত হয়ে গেল 22, 22 তারপর কত রয়েছে 2, 24, 24 আর 4 কত হয়ে যাবে 26, 28 হবে। তাহলে আমি বারে বারে 26 করছিলাম, ওটা হয়ে যাবে 28। তাহলে দেখো 28, তার মানে স্টারের জায়গাতে কিছু রয়েছে, এখানে স্টার রয়েছে, কিছু রয়েছে। তার মানে স্টারের জায়গাতে কোন সংখ্যাটা বৃহত্তম, কোন সংখ্যাটা নিলে আমি 3 দ্বারা ভাগ যায়। তার মানে আমি কি বললাম যে পুরো সংখ্যাটার যোগফল যদি আমার 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা আমার 3 দ্বারা ভাগ যাবে। তার মানে দেখো স্টারের জায়গাতে যদি আমি 1 নিই, স্টারের জায়গাতে যদি 1 বসাই তাহলে কত হয়ে যাবে 28 আর 1 29, 29 কি 3 দ্বারা ভাগ যাবে, তার মানে 1 নিতে পারবো না। 29 3 দ্বারা ভাগ যাবে না, তার মানে 1 নিতে পারবো না। তার মানে দেখো 28 এর সঙ্গে যদি 2 নিই তাহলে কত হয়ে যাবে 28 আর 2 কত হয়ে যাবে 30, 30 কি ভাগ যায়, অবশ্যই যায় 3 দ্বারা, 3 10 30, তার মানে এটা নিতে পারবো 2। কিন্তু 2 এর উপরে কি আর সংখ্যা নিতে পারবো, আমাকে যেহেতু বৃহত্তম বলেছে তাহলে চেক করো। তাহলে 28 এর সঙ্গে যদি আমি 3 নিই তাহলে 28 আর 3 কত হয়ে গেল স্যার 31 হয়ে গেল। 31 কি 3 দ্বারা ভাগ যায়, যায় না, তার মানে এটাও নিতে পারবো না। তার মানে 28 এর সঙ্গে যদি 4 নিই তাহলে কত হয়ে যাবে স্যার 32, 32 কি 3 দ্বারা ভাগ যায়, যায় না, তার মানে এটাও নিতে পারবো না। তার মানে 28 এর সঙ্গে যদি 5 নিই তাহলে কত হয়ে যাবে 33, 33 কি আমার 3 দ্বারা ভাগ যায়, অবশ্যই যায়, 3 11 33, তার মানে 5 নিতে পারবো। তার মানে দেখো 2 নিতে পারছি, 5 নিতে পারছি, মানে 2 এর চাইতে বড় কি 5, তার মানে 5 নিতে পারবো। এবার দেখবো 5 এর চাইতেও বড় সংখ্যা যায় কি যায় না। তার মানে যদি আমি এখানে 28 এর সঙ্গে 6 নিই তাহলে 28 আর 6 কত হয়ে যাবে আমার 35, তাহলে 35 কি আমার 3 দ্বারা ভাগ যায়, যায় না, তার মানে 6 নিতে পারবো না। তার মানে 28 এর সঙ্গে যদি আমরা 7 নিই তাহলে কত হয়ে যাবে 36, 36 কি 3 দ্বারা ভাগ যায়, অবশ্যই যায়, তার মানে 7 নিতে পারবো। 7 এর উপরেও কি আর বড় সংখ্যা রয়েছে, সেগুলোও নিতে পারবো কি, দেখো 7 এর পরে কি নিতে পারবো আমরা 28 এর সঙ্গে, আচ্ছা 28 এর সঙ্গে যদি 8 নিই তাহলে কত হয়ে যাবে আমার 36, তার মানে 36 কি আমার আচ্ছা 28 এর সঙ্গে 7 নিলে কত হয়ে যাবে 35, 35 কি ভাগ যায়, যায় না, তার মানে এটা কি 7 নিতে পারবো না। তার মানে দেখো 28 এর সঙ্গে 8 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে আমার 28 এর সঙ্গে 8 যোগ করলে হয়ে যাবে 36, তার মানে 36 নিতে পারবো, অবশ্যই নিতে পারবো, যেহেতু 3 দ্বারা ভাগ যাবে, তার মানে 8 নিতে পারবো। এবার দেখো 8 এর পরে আর কি রয়েছে 9, তার মানে 28 এর সঙ্গে যদি 9 নিই তাহলে কত হয়ে যাবে 37, 37 কি 3 দ্বারা ভাগ যায়, অবশ্যই যায় না, তার মানে 9 নিতে পারবো না। এবার 9 এর উপরে যদি আমি সংখ্যা নিতে যাই তাহলে কি হবে 10, কিন্তু এখানে রয়েছে স্টার, স্টার মানে কি একটাই সংখ্যা নিতে পারবো, তার মানে একটাই সংখ্যা যখন নিতে পারবো তখন সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি নিতে পারছি আমি 8, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত স্যার আমার স্টারের জায়গাতে কি বসবে 8 বসবে। চলো নেক্সট অঙ্কটা, আমরা একটু সেখানে ভুল করছিলাম যে যোগ 28 হতো, 28 এর জায়গাতে 26 লিখছিলাম। এতক্ষণ ধরে বকছি তোমাদের পিছনে, বুঝতে পারছো একটু। চলো কি বলছে নেক্সট প্রশ্ন, যদি দুটি সংখ্যার যোগফল 60 হয়, এবার বলেছে দুটো সংখ্যা রয়েছে, দুটি সংখ্যার যোগফল 60, তারপরে আমি ধরে নিলাম একটা সংখ্যা। আচ্ছা এই অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই। প্রথমে দেখো আমি ধরো একটা সংখ্যা নিলাম 10 আর একটা সংখ্যা 15, এই দুটো সংখ্যার যদি আমরা লসাগু আর গসাগু বের করি,
আচ্ছা, প্রথমে দুটো সংখ্যার গুণফল বের করো। 10 আর 15 গুণফল কত হয়ে যাবে স্যার? 10 ইন্টু যদি 15 করি তাহলে হয়ে যাবে 150। 150 তো? এবার দেখো যদি লসাগু বের করি তাহলে কত হয়ে যাবে? 5 দুগুণে 10, 3 পাঁচে 15। তার মানে লসাগু কত হবে স্যার? 5 দুইয়ে 10, 3 দশে 30। তার মানে লসাগু হলো 30 আর গসাগু কত হয়ে যাবে? 5। তার মানে গসাগু 5। তাহলে লসাগু আর ইন্টু যদি গসাগু কত করি তাহলে কত হয়ে যাবে? 150। তাহলে দেখো সংখ্যা দুটোর লসাগু এবং গসাগুর গুণফল কত হয়ে গেল? 150। আর শুধু সংখ্যা দুটোর গুণফল কত হয়ে যাচ্ছে? 150। তার মানে আমরা কি বলতে পারি যে সংখ্যা দুটোর গুণফল কার সমান হবে? সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এর সমান হবে। এই জিনিসটা তোমরা মনে রাখবে, প্রশ্নতে কাজে লাগবে। এবার চলো প্রশ্নে। তাহলে আমাকে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 60। একটা ধরলাম কি স্যার? এক্স। একটা সংখ্যা ধরে নাও এক্স, একটা ধরে নিলাম আমি ওয়াই। তাহলে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই যদি করি তাহলে বলছে 60 হবে। এবার আমাকে কি বলেছে? যদি হয় এবং সংখ্যাগুলির গসাগু এবং লসাগু যথাক্রমে 5 এবং কত? 175। লসাগু এবং গসাগু বলে দিয়েছে, গসাগু এবং লসাগু বলেছে 5 এবং 175। অর্থাৎ গসাগু কত বলেছে? গসাগু বলেছে 5 আর লসাগু বলেছে আমাকে 175। তার মানে আমরা কি জানি স্যার? যে দুটি সংখ্যার গুণফল কার সমান হবে? সংখ্যা দুটির লসাগু আর গসাগু এর গুণফল। আমি একটু আগেই বললাম। তাহলে সংখ্যা দুটির গুণফল কি হয়ে যাবে? এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই কার সমান হয়ে যাবে? গসাগু ইন্টু লসাগু। তার মানে 5 ইন্টু 175 এর সমান হবে, তাই তো? ঠিক বলছি তো? তোমাদেরকে প্রমাণ দেখালাম। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান পেলাম 60 আর এক্স বাই ওয়াই, এক্স ইন্টু ওয়াই সমান পেলাম আমরা 5 ইন্টু 175। তাহলে এক্স প্লাস ওয়াইকে এক্স ওয়াই দ্বারা ভাগ করে দেবো। তার আগে আমি প্রশ্নটা পড়ছি তোমাদেরকে। বলছে সংখ্যাগুলির অনন্যকের যোগফল কত হবে? সংখ্যাগুলির অনন্যকের যোগফল। তার মানে অনন্যক তোমরা ক্লাস 10-এ পড়েছো। দেখো কি হবে অনন্যক? এক্স এর অনন্যক হয়ে যাবে 1/x, অর্থাৎ 1 বাই, অর্থাৎ সংখ্যাটাকে উল্টিয়ে লিখেই হলো অনন্যক। তাহলে এক্স এর অনন্যক 1/x, ওয়াই এর অনন্যক 1/y। তাহলে বলেছে সংখ্যা দুটি অনন্যকের যোগফল। অনন্যক মানে কি? এক্স 1/x প্লাস 1/y সমান কত হবে? এটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এখান থেকে আমরা কি করে দেব? এই সংখ্যা দুটোর যোগফলকে সংখ্যা দুটোর গুণফল দ্বারা ভাগ করে দেব। তাহলে সংখ্যা দুটোর যোগফলের জায়গাতে কি বসে যাবে আমার? কি ছিল? 60। আর সংখ্যা দুটোর গুণফল কি ছিল? 5 ইন্টু 175। 5 ইন্টু 175 তাহলে কত হয়ে যাবে? 5 বারং 60। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস ভেঙে লিখতে পারি যে এক্স বাই এক্স প্লাস ওয়াই, প্লাসটা মাঝখানে আসবে, ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 12/175। এটা লিখতে পারি তো? যদি লসাগু করি তাহলে এক্স ওয়াই লসাগু হবে আর উপরে এক্স প্লাস ওয়াই হবে। তাহলে এটাকে আমি ভেঙে লিখলাম এভাবে। তাহলে এই এক্স গেল, এই ওয়াই গেল। তাহলে 1/y প্লাস 1/x কত হয়ে গেল? 12/175। তাহলে দেখো সংখ্যা দুটোর অনন্যক কি ছিল? 1/x, 1/x, 1/y, 1/y, তার যোগফল কত? 12/175। তাহলে অ্যান্সার মিলিয়ে না। তাহলে সংখ্যা দুটোর অনন্যকের যোগফলই তো বের করতে বলেছিল। তাহলে সংখ্যা দুটোর অনন্যকের যোগফলটা মিলে নাও। কত নম্বর অ্যান্সারে রয়েছে আমাদের? কত? 12/175। 12 বাই কত রয়েছে? সি দাগের অ্যান্সার রয়েছে আমাদের 12/175। এখান থেকে আমাদের আবার টপ 10 কোশ্চিনের তোমাদের প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেল। আবার দেখা হবে তোমাদের পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণ তোমরা কি করবে? প্রত্যেকটা অঙ্ক যেগুলো তোমরা করতে পারোনি এই সেটে প্রতিদিনের মতো ক্লাস শেষ হওয়া মাত্রই তুমি কি করবে? প্র্যাকটিস করবে। যেন পরবর্তী ক্লাসে যদি একই টাইপের কোশ্চিন আসে আর যেন তোমাদের দ্বারা না হয়, এই জিনিসটা যেন না আমি দেখতে পাই। এভাবে যদি আমরা করে যাই তাহলে পরীক্ষা হলে গিয়ে দেখবে যে তোমার মনে হবে যে আমি ক্লাসরুমেই বসে আছি। যখন এইভাবে করতে 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 তুমি যাবে পরীক্ষা হল পর্যন্ত, আমি তোমাদেরকে এটুকু কথা দিচ্ছি যে নেক্সট 10 দিনের মধ্যে এমন হয়ে যাবে প্র্যাকটিস করে করে যে আর প্রত্যেকটা অঙ্ক মনে হবে যে এগুলো আমার করা আছে, প্রত্যেকটা মনে হবে। আর এইটা যখন ফিল হয়ে যাবে তোমার তোমার মধ্যে, যখন এই জিনিসটা চলে আসবে এই টাইপের অঙ্ক তো আমার করা আছে, তখনই মনে ভাববে যে তোমার পরীক্ষা হলে কিন্তু তোমাকে কেউ 20টাতে 20টা অঙ্ক করা থেকে আটকাতে পারবে না এবং ম্যাক্সিমাম নম্বর তুমি নিয়ে আসতে পারবে। আর আমাদের টার্গেট হচ্ছে তুমি অঙ্কতে 40-এ 40, রিজনিংয়ে 40-এ 40 নিয়ে আসো। এটা আমাদের টার্গেট, শুধু তোমাদের নয়, এটা আমাদেরও টার্গেট। তোমাদের সোহেব স্যার রিজনিং করাই সকাল 8:45-এ, তিনারও টার্গেট এটা, আমারও টার্গেট এটা যে তোমরা ম্যাথ এবং রিজনিংয়ে 40-এ 40 নিয়ে আসো। তাহলে প্রত্যেকেই ক্লাস শেষ হওয়া মাত্র আগে প্র্যাকটিস করো প্রত্যেকটা অঙ্কের। যেভাবে বলছি সেভাবে চলো, তাহলে সিলেকশন পাবে একদিন। আর যদি ভালো করে ঠিকঠাকভাবে না পড়ো তাহলে কিছুদিন আগে যেমন রেজাল্ট হলো, রেজাল্ট খুলবে, কাট অফ হাই দেখবে, তখন আবার শুধু নিরাশাই পাবে, আর কিছু পাবে না। তাহলে প্রত্যেকে এখন থেকে ঠিকঠাকভাবে পড়ো, যেভাবে বলছি ম্যাথ এবং রিজনিংয়ে 40-40 করে 80
নিয়ে দেওয়ার দায়িত্ব টার্গেটটা আমাদের, আমি বলে দিয়েছি। তাহলে চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।